অষ্টম দিনের ক্লাসে আমাদের টপিক যেটা আমরা কভার করতে শুরু করব সেটা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তো দেখো, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস ব্যাপারটা আমরা মোটামুটি বুঝে গেছি যে যদি জেড আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় হুইচ ইজ ডিপেন্ডিং অন সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, তাহলে জেড জেডের সাথে আমরা জেডের কোনো ডিফারেন্সিয়েশন গুণ করব না। এটা যদি হয় দেন দ্যাট উইল বি আ লিনিয়ার ওয়ান। আচ্ছা, দেখো আমরা ডিগ্রি নিয়ে কোনো কথা বললাম না বা অর্ডার নিয়ে কোনো কথা বলছি না। এবার যদি আমরা হোমোজিনিটির প্রশ্নে আসি, তাহলে হোমোজিনিটি জিনিসটা কি হবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা ধরে নিলাম যে আমাদের অর্ডারটাকে যদি এন করে ফেলি আর 2 বা 1 নয়, একেবারে এন, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে একটা জেনারেল সমীকরণ লিখি। তো ধরলাম একদম প্রথম ব্র্যাকেটটি, সেটিতে সমস্ত nth অর্ডারের ডিফারেন্সিয়েশন আছে। কিন্তু দেখো, ডিফারেন্সিয়েশন তো আগে হলে আমরা কি লিখতাম, যদি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কষতাম তখন আমরা লিখতাম ডি এন ওয়াই ডি এক্স এন, ব্যাস হয়ে যেত। কিন্তু দেখো এখন তো আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সুতরাং ওই এনটাকে আমাদের সমান ভাগে ভাগ করে দিতে হবে। কাদের মধ্যে? এক্স এর ডিফারেন্সিয়েশন আর ওয়াই এর ডিফারেন্সিয়েশনদের মধ্যে। সো দিস উইল বি ডেল এন ডেল এক্স এন সে জেড, দেন একটা কমাচ্ছি, ডেল এন মাইনাস ওয়ান ডেল এক্স এন মাইনাস ওয়ান জেড ইন্টু ডেল ডেল জেড ডেল ওয়াই এ টু, আর একটা কমাচ্ছি, সেক্ষেত্রে এখানে একটা বাড়িয়ে দিচ্ছি, সরি, এ থ্রি, আরও একটা কমিয়ে দিচ্ছি, ডেল এন থ্রি ডেল এক্স এন মাইনাস থ্রি জেড ডেল থ্রি জেড ডেল ওয়াই থ্রি। এরকমভাবে যেতে যেতে একদম শেষেরটি কি হবে? এ এন মাইনাস ওয়ান ডেল জেড ডেল এক্স এইটা হলো আমার প্রথম ব্র্যাকেটটি, অর্থাৎ যেটাতে শুধুমাত্র nth অর্ডারের ডিফারেন্সিয়েশনসগুলি ডিস্ট্রিবিউটেড আছে। দ্বিতীয় ব্র্যাকেটটি শুরু করব, সেখানে n মাইনাস ওয়ানথ অর্ডারের ডিফারেন্সিয়েশন আছে, অর্থাৎ প্রথমটি হবে ডেল এন মাইনাস ওয়ান জেড ডেল এক্স এন মাইনাস ওয়ান বি ওয়ান ডেল এন মাইনাস টু জেড ডেল এক্স এন মাইনাস টু ডেল জেড ডেল ওয়াই। এভাবে যেতে যেতে বি এন মাইনাস ওয়ান, আমি এক্ষেত্রে দুটো টার্ম লিখছি না, শেষের একদম শেষের টার্মটি লিখছি, ডেল এন মাইনাস ওয়ান জেড ডেল ওয়াই এন মাইনাস ওয়ান। তারপরের ব্র্যাকেটটি, সেক্ষেত্রে সমস্ত এন মাইনাস টু এত অর্ডারের ডিফারেন্সিয়েশনসগুলি থাকবে, এবং এভাবে যেতে যেতে আমরা আসছি, ধরো শেষ ব্র্যাকেটটিতে, যে ব্র্যাকেটটিতে বা তার শেষের আগেরটি লিখে নিই, এম জিরো ডেল জেড ডেল এক্স এম ওয়ান, অর্থাৎ শুধু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনসগুলোই রয়েছে, এবং একদম শেষে শুধুমাত্র জেড ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স ওয়াই। এইটা যদি হয় তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। কিন্তু এর মধ্যে থেকে মানে এটাকে আমরা প্রথমত একটুখানি একটু হালকাভাবে সাজাই, হ্যাঁ, জিনিসটা অনেক বড় সড়ো হয়ে আছে। তো আমরা ডেল ডেল এক্স এটাকে লিখছি ডি,
আর ডেল ডেল ওয়াই এটাকে লিখছি ডি ড্যাশড। যদি ডেল টু ডেল ওয়াই টু হয় আমরা লিখব ডি ড্যাশড স্কোয়ার। তাহলে উপরের সমস্ত জিনিসটা একটু ছোট করে লেখা যাবে। দেখো a0 dn প্লাস a1 dn minus 1 d dashed plus a2 dn minus 2 d dashed square etc. এরকম করতে করতে an minus 1 d d dashed n minus 1 an d dashed n of z plus b0 dn minus 1 b1 dn minus 2 d dashed ইত্যাদি করে dn minus 1 d dashed n minus 1 z m0 d plus m1 d dashed z plus n0 z। এই সমস্ত ফাংশনটাকে আমি বললাম দিস ইজ আ অপারেটর of d and d dashed which is working on z and which is equal to small f of xy। তো এটা ওই আগের ইকুয়েশনটাকে লিখবার আরেকটু সহজতর উপায়। এবং যেক্ষেত্রে আমরা আগেই বলে নিয়েছি এটা একটা লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ n অর্ডার অ্যান্ড দিস ইজ ইনহোমোজিনিয়াস। কারণ হোমোজিনিটির প্রশ্ন আসবে, আমরা জানি হোমোজিনিটি ওয়ার্ডটাই আসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনের উপর থেকে, যে সব জায়গায় কোনো একটা জিনিস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এবার দেখো আমরা তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছি, তাহলে আমরা অ্যাকচুয়ালি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনসগুলোরই ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। সেখানে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনসগুলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আমরা তাকে বলবো হোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। নোট করো, যে কোনো একটি ব্র্যাকেটই কেবলমাত্র যদি থাকে, আইদার এই ব্র্যাকেটটা অথবা এই ব্র্যাকেটটা অথবা এই ব্র্যাকেটটা বা যে কোনো একটি ব্র্যাকেট যদি থাকে, তাহলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। অর্থাৎ আমি এক্ষেত্রে প্রথম ব্র্যাকেটটিকেই যদি রাখি তাহলে এটি হবে একটি হোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। আর যদি সমস্ত টার্মসগুলো বা কিছু এক্সট্রা মানে এমন যদি হয় যে অল ওভার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনদের অর্ডারগুলো প্রত্যেক টার্ম ওয়াইজ যোগ করে যা হয় সেটা যদি প্রত্যেকটি টার্মে সেম না হয় দেন আমরা সেটাকে বলবো ইনহোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো আমরা প্রথমে একটা কথা মনে করে নিই, এইরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সলভ করতাম আমাদের দুটো পার্ট আসতো। একটি পার্ট আসতো কমপ্লিমেন্টারি ফাংশন যার মধ্যে সমস্ত আরবিট্রারি কনস্ট্যান্টসগুলো আসতো, এবং অপর পার্টটি আসতো যেটা এই পার্ট থেকে আসতো, সেটাকে আমরা বলতাম পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার যদি আমার কমপ্লিমেন্টারি ফাংশন হয় ইউ আর পার্টিকুলার ইন্টিগ্রাল হয় জেড ড্যাশড, তাহলে অবশ্যই আমরা জানি যে আমাদের সমাধানটা হয় ইউ প্লাস জেড ড্যাশ, তাই না? তার কারণ একটাই, যে ধরো আমাদের সমীকরণ যদি হয় এফ অফ ডি ডি ড্যাশড ওয়ার্কিং অন জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশন স্মল ইউ অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু 0, এবং পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা যদি হয় জেড ড্যাশড তাহলে সেটা ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ ডি কমা ডি ড্যাশড ইউ প্লাস জেড ড্যাশড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এটা, অর্থাৎ সুতরাং ইউ প্লাস জেড ড্যাশড উইল বি আ সলিউশন অফ দ্য টেকেন ইকুয়েশন। আরেকটি কথা, যদি একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি এফ এক সেকেন্ড একটি এফ ডি ডি ড্যাশ ইকুয়াল টু 0, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে আমাদের বেশ কতগুলো সমাধান রয়েছে, এবং সমাধানগুলোকে আমি নোট করছি u1 u2
এরকম করতে করতে ইউএন অবধি। তাহলে এদের একটা লিনিয়ার কম্বিনেশনও কিন্তু আরেকটি সমাধান হিসাবে ট্রিটেড হবে। তো কিভাবে হবে? কারণ দেখো, এফ অফ ডি ডি ড্যাশড ওয়ার্কিং অন ইউ ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু এটা একটি সমাধান। আমি এটা কারো জেনারেলাইজ করে বললাম আই, যখন আই ইজ ইকুয়াল টু 1 to n। এবং আমি দেখতে পারি, তাহলে দেখো সি আইও কিন্তু একটা সমাধান, তাই না? কারণ এটা তো এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর, সি তো বেরিয়েই যাবে আলটিমেটলি। তাই যদি হয়, তাহলে এরকম সমস্ত আইগুলির জন্য এটা সত্যি। তাহলে সমস্তগুলিকে যদি আমি যোগ করে দিই, এফ অফ ডি ডি ড্যাশড সি আই ইউ আই অন আই, দ্যাট ইজ এফ অফ, দেখো এই সামেশনের ওপর পার্শিয়াল অপারেটরটা ডিপেন্ড করবে না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে ইয়েটা তোমার অপারেটরটা, সেটা বাইরে বেরিয়ে আসলো। ভেতরে লিখলাম সি আই ইউ আই অ্যান্ড দ্যাট থিং উইল বি ইকুয়াল টু জিরো। সুতরাং এই জিনিসটাও কিন্তু আলাদাভাবে একটি সমাধান হিসেবে আমরা প্রমাণ করতে পারলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে এবারে আমরা এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ কিভাবে করব সেটা দেখব। তো আমরা প্রথমে চেষ্টা করব কমপ্লিমেন্টারি ফাংশনের অংশটুকু নিয়ে আলোচনা করতে। তো কমপ্লিমেন্টারি ফাংশনের অংশটুকু মানে আমি ধরলাম যে একটি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয়, তাহলে জিনিসটা আমি লিখব এইভাবে, তাই তো। এবার আমরা এই যে অপারেটর অংশটুকু, এটাকে না ফ্যাক্টরাইজ করে ফেলার চেষ্টা করব, এবং ফ্যাক্টরাইজ করলে আমরা জিনিসটাকে ধরে নিলাম এইভাবে লিখতে পারবো। এবং তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই মানে আমরা বলতে পারি যে আমরা এই সিস্টেমটার ক্ষেত্রে যে কোনো একটা এই সাব অপারেটর বা ফ্যাক্টর অপারেটর ওয়ার্কিং অন জেড ইজ ইকুয়াল টু জিরো, এটার সমাধান কিন্তু এই সমস্ত জিনিসটার একটা সমাধান হবে। তাহলে এভাবে যতগুলি মোট সমাধান পাবো আমরা তাদেরই একটা লিনিয়ার কম্বিনেশনকে এই জিনিসটার সমাধান হিসেবে লিখব, যেখানে আই হচ্ছে 1 to n। এইবার ধরে নিলাম যে আমাদের এই সমাধানগুলো একদম ডিস্টিংক্ট। তো সেক্ষেত্রে m1 m2 mn আর ডিস্টিংক্ট। তাই যদি হয় তাহলে কোনো সমস্যার কথা নয়, এগুলো সমস্ত যদি আলাদা হয় তাহলে আমি দেখো যে কোনো একটি জেনারেল সমাধানটাকে কিভাবে বার করতে পারি। তো আমরা এটাকে পি বলি, তাই না? যদি খুলে দিই এবং এটাকে কিউ বলি, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি এটাকে লিখছি। তাহলে এর সমাধান কি কি? একটি হচ্ছে z ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং অপরটির ক্ষেত্রে y প্লাস এম আই এক্স ইজ ইকুয়াল টু c2, অর্থাৎ কম্বাইনলি ইউ ক্যান রাইট z ইজ ইকুয়াল টু ফাই অফ আরবিট্রারি ফাংশন, ফাই একটি, ফাই আই লিখলাম সুবিধার্থে, এটা একটা সমাধান। তাহলে এরকম যতগুলি সমাধান থাকা সম্ভব তাদের লিনিয়ার কম্বিনেশন, সেটা হবে আরেকটি সমাধান। অর্থাৎ i ইকুয়াল টু 1 to n phi I y plus mi x, this will be the complementary function. আর রাদার আমার যদি এটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এদিকে কিছু না ছিল, তাহলে এটাই হচ্ছে আমার সমাধান। তো কিন্তু যদি এই কিছু কেসেস এক হয়ে যায় তাহলে আমরা কি করব? ধরো আমরা কোনো একটি রুট, সে m ইজ আ রিপিটেড রুট, তাহলে কি করণীয়? ধরো m দুবার রিপিট হয়েছে, তাহলে জিনিসটাকে দেখতে কেমন লাগার কথা?
d minus m d dashed d minus m d dashed working on z is equal to 0. তো আমরা ধরে নেব d minus d dashed z is equal to v. তাহলে দেখো খুব সহজ, আমাদের সমীকরণটা কমে গিয়ে দাঁড়ালো m d dashed on v is equal to 0. সিম্পলি দেখো এটা সমাধানটা একটু আগেই আমরা বার করেছি। এর সমাধান হবে এক্ষেত্রে v হচ্ছে আমার ভেরিয়েবল, মানে z এর জায়গায় v is equal to phi of y plus mx। এটাই তো সমাধান, এই নিয়ে কোনো সমস্যার জায়গা নেই। এইবার আমরা এই জিনিসটা এখানে বসিয়ে দিচ্ছি। So dm d dashed working on z is equal to phi of y plus mx। তাহলে সমাধানটা কি হবে? এবার অক্সিলারি গুলো লিখি, 1 dy by minus m dz by phi y plus mx। এবার এই অংশটুকু থেকে এটা আমরা জানি আমাদের সমাধান আসার কথা হচ্ছে y plus mx is equal to a constant। তাই যদি হয় তাহলে এই প্রথমটা শেষটা নিই, dx is equal to dz over this। এটা সমাধান কি? x is equal to or x phi c1 is equal to z plus c2। তাই তো, এটাই আমাদের সমাধান। এবং সেক্ষেত্রে আমরা এটাকে একটু বদলে লিখছি, z minus x phi c1 is equal to c2। আরো খুলে লিখছি, z minus x phi y plus mx is equal to c2। তাহলে এটা আমার একটি সমাধান। এবং পয়েন্ট টু বি নোটেড যে আমার তো অলরেডি আরেকটি কনস্ট্যান্ট আছে, তো সেটাকে আমি লিখলাম psi of c1, এবং psi of c1 আবার দেখো y plus mx itself। তাহলে z is equal to, অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি দেখো, সেটা হচ্ছে psi y plus mx plus x phi y plus mx, তাই না? তো সুতরাং আমার যখন এরকম দুটো কোনো কিছু রিপিট করে যাবে, তখন আমি সেই ফাংশনটির সাথে একটি এক্স গুণ করে নিলেই কিন্তু সমাধানটা পেয়ে যাব। তো আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম যখন রিপিটেশন আসবে আমরা কিভাবে সমাধানটা করব। যদি তিনটে আসে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি আমরা এইখানে প্রথমে ভি ধরবো, আবার মানে এই জিনিসটাকে ভি ধরবো, আবার এই দুটোওয়ালা জিনিসটাকে আমরা ডাব্লিউ ধরবো, এবং সমাধান করতে করতে গেলে আলটিমেটলি দেখবো এটা এটা এবং এরপর আরেকটি এরকমভাবে যদি আমরা যেতে থাকি, মানে এক্স স্কোয়ার এরকমভাবে গুণ করতে করতে যাব, তাহলে কিন্তু আমরা আরও মাল্টিপ্লিসিটি হলে সেই সমাধানটা বার করে ফেলতে পারবো। তাহলে এবার আমরা কিছু অঙ্ক করতে শুরু করি। প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে del 2z del x2 is equal to a square del 2z del y2। তো আমরা আমাদের চেনা আকারে একটু আগে যেভাবে শিখেছি এটাকে সাজিয়ে লিখে দিচ্ছি, অর্থাৎ d plus ad dashed d minus ad dashed z is equal to 0। তো আমাদের একটু আগে করা অঙ্কের নিয়মে আমরা জানি যে এইটা যদি আকার হয় তাহলে আমাদের সমাধান হতো phi 1 ধরলাম আরবিট্রারি ফাংশনটি y plus ax, এবং এক্ষেত্রে এটাকে মাইনাস এ হিসেবে ট্রিট করতে পারি, দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস এ। সো দিস উইল বি phi 2 y minus ax। এইটি হচ্ছে সমাধান। বেশ, 2 নম্বর প্রবলেম।
দিস ইজ ইকুয়াল টু 0। আমরা প্রথমে ফ্যাক্টরাইজ করে নেব। ফ্যাক্টরাইজ করলে যেটা পাবো, তো ফ্যাক্টরাইজ করে আমরা পাচ্ছি এটা, অর্থাৎ সমাধানটা হবে এক্ষেত্রে সমাধানটা হবে তো এরকমভাবে আমরা কিন্তু অনেক বড় অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনসগুলোকেও একের পর এক সলভ করতে থাকতে পারবো, এবং সেটাই আমরা পরের লেকচারটাতেও কিছু করে দেখে নেব।